ভূমিকা এবং বিরাটের মধ্যে এমন কিছুই ছিল না, কিন্তু ঋষির কথা শুনে মিস্টার বর্মন এবং চায়না দেবী চিন্তায় পড়ে যান এবং মিস্টার বর্মন বলেন, এখন দেখছি এই ছেলেটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। যেটা করলে ভালো হয় করো, আমার মেয়েকে আমি সেই ছেলের হাতে তুলে দিতে পারবো না। কখনো ভুল পদক্ষেপ নেয় তার আগে তুমি কিছু একটা ব্যবস্থা করো। এরপর মিস্টার বর্মন 4 জন গুন্ডা ঠিক করেন। তারা বিরাটের বাড়িতে যায় এবং কোনো কথা না বলেই তাকে মারধর শুরু করে। মার খেয়ে বিরাটের হাত পা ও কোমরের হাড় ভেঙে যায়, এমনকি সে উঠে দাঁড়াতেও পারছিল না। বেশ কয়েক ঘন্টা পর তার পাশের বাড়ি থেকে একজন এসে তাকে এই অবস্থায় দেখে এবং হসপিটালে ভর্তি করে। এদিকে পরের দিন বিরাট কলেজে আসে না। ভূমিকা কলেজ শেষে গার্ডেনে গিটার নিয়ে বসে থাকে এবং মনে মনে বলে, বিরাট আজকেও এলো না কেন? ও তো আমায় বলেছিল আজকে নতুন একটা সুর শেখাবে, কিছু তো বলেও গেল না। আর আমার কাছে তো ওর ফোন নাম্বারও নেই যে ওকে একবার ফোন করে জিজ্ঞাসা করব। এভাবেই পরপর 5 দিন কেটে যায়, কিন্তু বিরাট আর কলেজে আসে না। ভূমিকা খুবই চিন্তায় থাকে। একদিন পিঙ্কি এসে তার কাছে বলে, ভূমিকা জানিস বিরাটের কি হয়েছে? কি হয়েছে? গুন্ডারা ওকে মেরে মেরে ওর হাতের পায়ের হাড় সব ভেঙে দিয়েছে। 5 দিন থেকে হসপিটালে ভর্তি আছে। কি বলছিস? ও এখন কোন হসপিটালে আছে? পিঙ্কির কাছ থেকে হসপিটালের খবর নিয়ে ভূমিকা সেখানে গিয়ে উপস্থিত হয় এবং বিরাটকে দেখে বলে, বিরাট তোমার এই দশা কি করে হলো? তুমি আমায় কিছু বলনি কেন? ভূমি, তুমি এখানে কেন এসেছো? দেখো তোমার বয়ফ্রেন্ডের গুন্ডারা আমার কি অবস্থা করেছে। ওরা যদি একবার জানতে পারে যে তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো তাহলে আমাকে প্রাণেই মেরে ফেলবে। কি আমার বয়ফ্রেন্ড? দেখো বিরাট, ঋষি আমার বয়ফ্রেন্ড নয়, ও শুধুমাত্র আমার বন্ধু ছিল। ও সবাইকে বলে বেড়াতো যে আমি ওর গার্লফ্রেন্ড, কিন্তু বিশ্বাস করো আমাদের মধ্যে এসব কিছুই নেই। আমি জানি ভূমিকা, তুমি ঋষির মতো গাধাকে কখনোই পছন্দ করতে পারো না। যাই হোক, ওই গুন্ডাগুলো তো আমাকে বলেছে যে ভূমির থেকে দূরে থাকতে, নাহলে আমাকে প্রাণেই মেরে ফেলবে। কিন্তু একটা কথা আমার মাথায় আসছে না বিরাট, ঋষি খুবই ভীতু ধরনের ছেলে একটা। ও একটু আধটু ওই ধমকি বা কিলচর থাপ্পড় এই পর্যন্তই মারতে পারে। কাউকে প্রাণে মারার মতো বা হাত পা ভেঙে দেওয়ার ক্ষমতা ওর নেই। এখানে তো বিষয়টা আমার অন্য কিছু লাগছে। আচ্ছা যাই হোক, আমি ওর সঙ্গে কথা বলে দেখবো। আর এতে যদি ওর সত্যি সত্যি কোনো হাত হয়ে থাকে তাহলে ও কিন্তু এর পর্যাপ্ত পরিমাণে শাস্তি পাবে। তুমি এত চিন্তা করো না ভূমিকা, যা হওয়ার তা হয়ে গিয়েছে। এবার সত্যি হয়তো আমাকে একটু সাবধানে থাকতে হবে। বিরাট, সিস্টার বলছিল যে তুমি 5 দিন থেকে এখানে আছো, আর তোমার বাবা মা কেউ কি এই ব্যাপারে কিছু জানে না? আমি কি তাদের ফোন করে তোমার এই সিচুয়েশনের কথাটা বলবো? না না ভূমিকা, আমার বাড়িতে কাউকে কিছু বলতে হবে না। ওরা শুধু শুধু চিন্তায় পড়বে। তুমি আমার জন্য এত চিন্তা করেছো, তার জন্য থ্যাংক ইউ। বিরাট, আমি তোমাকে আরো কিছু বলতে চাই। আমি যেদিন থেকে তোমার সঙ্গে গিটার শিখছি সেদিন থেকে আমার মধ্যে অনেক কিছু পরিবর্তন এসেছে। আমি সব জায়গায় তোমাকে দেখতে পাই। আমার মনে হয় আমি কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। ভূমিকা যখন এভাবেই বলছিল তখন সেখানে তার বাবার পিএ দীপা এসে উপস্থিত হয় এবং তাকে বলে, ভূমিকা ম্যাডাম, আপনার বাবা আপনাকে এক্ষুনি বাড়িতে যেতে বলেছে। উনি অনেকক্ষণ থেকে আপনার খোঁজ করছেন। কি, বাবা এভাবে আমাকে হঠাৎ করে ডেকেছে কেন? আমি জানি না ঠিক, তবে উনি আপনাকে ফোন করেছিলেন। আপনার ফোন সুইচ অফ আসছিল। এরপর আপনার বান্ধবীর কাছ থেকে জানতে পারা গেল যে আপনি এই হসপিটালে এসেছেন। বিষয়টা খুব আর্জেন্ট, তাই আপনাকে এখনই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এরপর ভূমিকা বিরাটের দিকে তাকিয়ে বলে, বিরাট আমি এখন আসছি, তুমি নিজের খেয়াল রেখো। আমি আবার কাল তোমার সঙ্গে দেখা করতে আসবো। তাড়াহুড়ো করে ভূমিকা সেখান থেকে চলে আসে এবং বিরাটের ফোন নাম্বার নিতে ভুলে যায়। বাড়ি আসার পর তার বাবা মা তাকে সিমলায় পাঠানোর কথা বলে। সবকিছু শুনে ভূমিকা অবাক হয়ে বলে, মা বাবা তোমরা এসব কি বলছো? আমি এখানে কলেজে পড়াশোনা করছি, আর আমার পড়াশোনা শেষ না হলে আমি কিভাবে এখান থেকে যেতে পারি? দেখো ভূমিকা, তুমি এখন অনেক ছোট। তোমার কোন জিনিসে ভালো হবে আর কোন জিনিসে মন্দ হবে সেটা তোমার থেকে আমরাই বেশি ভালো বুঝি। আমি আর তোমার বাবা যখন ডিসাইড করে নিয়েছি তুমি তোমার মামা মামির সঙ্গে সিমলায় থাকবে, তখন এটাই আমাদের ফাইনাল কথা। মা প্লিজ বোঝার চেষ্টা করো। এখানে আমার বন্ধু, আমার টিচার সবাই রয়েছে। ওখানে আমি কি করে নতুনভাবে সবকিছু শুরু করব? আর কোনো কথা নয়, আজ রাত 9টার ফ্লাইট, তৈরি হয়ে নাও তুমি। সেদিনই ভূমিকার বাবা মা তাকে জোর করে সিমলায় পাঠিয়ে দেয়। সিমলায় তার মামা প্রকাশবাবু এবং মামি পরিণীতা দেবী তাকে বলে, মা ভূমিকা, তোর এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো কিছু যদি প্রবলেম হয় তাহলে আমাকে বলবি, বুঝলি? দেখো ভূমিকা, তোমার বাবা মা অনেক আশা নিয়ে তোমাকে এখানে পাঠিয়েছে, আর আমরা তাদের কখনোই নিরাশ করতে পারবো না। আমরা তোমাকে কোনো মোবাইল দিতে পারবো না। তুমি তোমার বাবা মার সাথে ল্যান্ডলাইনে কথা বলে নিও। পরিণীতা দেবীর কথা শুনে ভূমিকা মনে মনে বলে,
ফোন থাকলেও আমি কি করে নিতাম? আমার কাছে তো বিরাটের কোনো ফোন নাম্বারই নেই। ওর সাথে কন্ট্যাক্ট করার কোনো রকমের কোনো উপায়ও আমার কাছে নেই। সিমলার মতো এত সুন্দর একটা জায়গাতেও ভূমিকা মনমরা হয়ে একা একা বসে থাকতো। সে সবসময় তার গিটারটা তার কাছে রাখতো এবং বিরাটের শেখানো সুর তোলার চেষ্টা করত, কিন্তু তার মন খারাপ হওয়ার জন্য সে ভালো করে গিটার বাজাতে পারতো না। ভূমিকার বাবা মা সিমলায় একটি ছেলের সঙ্গে তার বিয়ের যোগাযোগ করেন। এদিকে আরো বেশ কয়েকদিন কেটে যায়। একদিন পিঙ্কি বিরাটের সঙ্গে দেখা করার জন্য হসপিটালে যায় এবং বলে, বিরাট, এখন তুমি কেমন আছো? আগে থেকে একটু সুস্থ আছো তো? হ্যাঁ পিঙ্কি, আমি আগের থেকে অনেক ভালো আছি আর আমার 2 দিনের মধ্যেই ছুটি হয়ে যাবে। আচ্ছা, তুমি ভূমিকার খবর জানো? ও বলেছিল আমার সঙ্গে দেখা করতে আসবে, কিন্তু এতদিন হয়ে গেল কই এলো না। বিরাট, তুমি বোধহয় জানো না, ভূমিকার বাবা মা ওকে সিমলায় পাঠিয়ে দিয়েছে। এখন তো শুনেছি নাকি ওখানে একটা পাত্র দেখে ওর বিয়ে দিয়ে দেবে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। বিরাট, তুমি দুঃখ পেও না, আমরা তো কলেজের ফ্রেন্ড। ভূমিকা নেই তো কি হয়েছে? তুমি আমার সঙ্গে কথা বলবে, আমি আর তুমি খুব ভালো বন্ধু হতে পারবো, কি বলো? পিঙ্কির কথা শুনে বিরাট একটু হেসে দেয়। কয়েকদিন পর থেকে সে কলেজে যাওয়া শুরু করে, কিন্তু ভূমিকার অনুপস্থিতি তাকে খুব কষ্ট দেয়। একদিন সে গার্ডেনে বসে বসে গিটার বাজাচ্ছিল এবং ভূমিকার কথা মনে করছিল। চারিদিকে ছেলে মেয়েদের ভিড় জমা হয়। তখন সে মনে মনে বলে, কিন্তু এখানে এতজনের ভিড় হয়ে গেছে, কিন্তু আমার মন তো যাকে চাই সেই মানুষটাই নেই। কেন এরকম হচ্ছে আমার সঙ্গে? কেন আমি ভূমিকার কথা ভুলতেও পারছি না? ওদিকে ভূমিকার মামা এবং মামি ব্রেকফাস্ট করতে করতে তাকে বলে, ভূমিকা, তোমার বাবা মার ফোন এসেছিল। ওনারা তোমার জন্য এখানে একটা পাত্র দেখেছে আর ওনারা চাইছে তুমি পাত্রের সঙ্গে একটু দেখা করো। কিন্তু মামি, আমি এখন বিয়ে করতে চাই না। মা বাবা কেন আমার পেছনে এভাবে পড়ে রয়েছে বলো তো? আমি তো বললাম আগে পড়াশোনা শেষ করব। ভূমিকা, তুমি ছেলেটিকে দেখোনি তাই তুমি এসব কথা বলছো। একবার ওর সঙ্গে দেখা করো, যদি তোমার খারাপ লাগে তাহলে এখন তোমার বিয়ের কথা কেউই বলবে না, কিন্তু আগে থেকে কিছু বলো না, তোমার বাবা মা শুনলে কষ্ট পাবে। এরপর ভূমিকা আর কিছুই বলে না। পরের দিন সকালে পরিণীতা দেবী ভূমিকার কাছে এসে বলে, ভূমিকা, তুমি তৈরি হয়ে নাও, এক্ষুনি সৌরভ আসছে। ও হয়তো তোমার সঙ্গে একটু বাইরে যেতে চাইবে, তুমি কিন্তু না বলবে না, ওর সঙ্গে একটু ঘুরে আসবে, কেমন? এসব বিষয় ভূমিকার কিছুই ভালো লাগছিল না। তার মনে সবসময় বিরাটের চিন্তা ঘোরফের করছিল, কিন্তু বড়দের কথায় সে কোনো রকমের বাধা দিতে পারে না। পরের দিন যখন সৌরভ তার কাছে দেখা করতে আসে, সে তাকে নিয়ে বাইরে বেড়াতে যাওয়ার কথা বলে। সৌরভ খুব হ্যান্ডসাম একটি ছেলে ছিল। ইচ্ছা না থাকা সত্ত্বেও ভূমিকা মামা মামির কথা শুনে সৌরভের সঙ্গে বেড়াতে বেরোয়। তারা দুজনে একটি পার্কে গিয়ে বসে। তখন সৌরভ বলে, আচ্ছা ভূমিকা, তুমি কি সব সময় এরকম চুপচাপ থাকো, নাকি সিমলার পরিস্থিতির জন্য তোমার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গিয়েছে? সৌরভের কথা শুনে ভূমিকা কোনো কথাই বলে না। তখন সৌরভ আবার জিজ্ঞাসা করে, এমন কিছু নেই যা তুমি করতে পছন্দ করো, যাতে করে তোমার মুখের হাসি ফুটবে আর তোমার মনটাও ভালো হয়ে যাবে? গিটার। আমি গিটার বাজাতে আর শুনতে খুব ভালোবাসি। একমাত্র গিটারই আমার মন ভালো করতে পারে। তাই নাকি? তাহলে তাই হবে। বন্ধুরা, এবার কি হবে? ভূমিকা কি বিরাটকে ভুলতে পারবে? বিরাটও কি ভূমিকাকে ভুলতে পারবে? জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন। সেদিন চাঁদনি এবং গৌতমের বিয়ে ছিল এবং গৌতম ধুমধাম করেই চাঁদনিকে বিয়ে করেছিল এবং তাদের বিয়ে শহরের সবথেকে নামকরা কোহিনূর হোটেলেই হয়েছিল। এতে করে চাঁদনির কোনোই চাওয়া পাওয়া বাকি ছিল না, কারণ সে যেরকম ভেবে রেখেছিল তার থেকেও বেশ কিছু বেশি ঘটেছিল, যার ফলে চাঁদনিও তার বন্ধু মহলে আলোচিত হচ্ছিল। এরপর বিয়ে শেষে গৌতম চাঁদনিকে নিয়ে তাদের শহর অর্থাৎ ফরিদপুরে চলে যায় এবং সেখানে গিয়ে গৌতম একটি বাড়ির সামনে দাঁড়ায়। তখন, এসো বৌদি এসো, এই গরিবের ঘরে তোমায় স্বাগত জানাই। এখন তুমি তোমার শুভ পা এই বাড়িতে রাখো, আর আমরা অনেকক্ষণ ধরেই তোমার আসার অপেক্ষা করছিলাম। এই শোন তনু, তুই আমাদের বাড়িকে গরিবের বলে অপমান করছিস কেন? এখন তুই ভুলে যাস না যে এখানে খেলেই আমরা বড় হয়েছি, আর এখন এটা আমাদের কাছে কোনো রাজপ্রাসাদের থেকে কম নয়, বুঝলি? হোয়াট হ্যাপেন্ড গৌতম? তুমি এই ছোট ঘরকে রাজপ্রাসাদ বলছো কেন? আর এটাতে তোমরা খেলা করে বড় হয়েছো মানে? তাহলে কি এটাই তোমাদের ঘর নাকি? হ্যাঁ, অবভিয়াসলি। কেন, প্রতাপ বাবু মানে তোমার বাবা তোমায় বলেনি নাকি? এই যে আমার বাবাও এখানে দাঁড়িয়ে আছে। এই যে বাবা, তুমি একটু এদিকে এসো তো। গৌতমের ডাকার আওয়াজ পেয়ে তখন সেখানে রবিন বাবু এসে উপস্থিত হয়, যাকে দেখে চাঁদনি চিনতে পেরে যায়।
ও তাই সে তখন অবাক হয়ে যায়, কারণ রবিন বাবু তাদের ফ্যাক্টরির সিকিউরিটি গার্ড ছিল। এরপর গৌতম বলে, কি হলো, তুমি চুপ করে রইলে যে? এখন তুমি নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো, নাকি এটা আবারও বলতে হবে যে আমার বাবা তোমার বাবার ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ডের কাজ করে? আর একটা গার্ডের বাড়ি কতটাই বা সুন্দর হবে শুনি, তাই এখন এটা আমাদের কাছে রাজপ্রাসাদই, বুঝেছো? রাজপ্রাসাদ না ছাই, এর থেকে তো আমার বাথরুম অনেক বড়। দাঁড়া, একবার বাবার সঙ্গে দেখা হোক, তারপর ওনার ব্যবস্থা হচ্ছে। এমন জাঁকজমক করে বিয়ে দিল যেন কোনো রাজার বাড়ির ছেলে। এই শোনো, আমি ওরকম করার কথা নিজে থেকে বলিনি, তোমার বাবা বলেছিল তাই করেছি। আর যেখানে উনি বিয়ের সমস্ত খরচ দিয়েছিলেন, তাই আমার কিসের আপত্তি থাকতে পারে? হ্যাঁ, সে বুঝে গিয়েছি। এখন তোমাদের মতো লোকেদের কি যোগ্যতা থাকতে পারে সে আমার ভালোভাবেই জানা আছে। হে ঈশ্বর, এ আমি কোথায় এসে পড়লাম? চাঁদনি এভাবেই বলতে বলতে ঘরের মধ্যে ঢুকে যায় ও সে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়, যেটা দেখে তখন তাকে কেউ কিছুই বলে না। ও সবাই বড়লোকের মেয়ের অবস্থা দেখে মনে মনে হাসতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায় এবং কিছুক্ষণ পর চাঁদনি নিজে থেকে বাইরে বেরিয়ে আসে। ও সে এসে বলে, এই যে তুমি, মানে তনু, আমি এখন বাথরুমে যাব। তা তোমাদের গরিব বাড়িতে বাথরুম আছে তো নাকি? না, আমায় জলা জঙ্গলে মাঠে ঘাটে যেতে হবে। আরে না না বৌদি, এই তুমি কি বলছো? এখন সরকারের স্বচ্ছ মিশন হয়েছে, যা আমাদের এলাকার সকলেরই বাড়িতে সরকারি শৌচালয় রয়েছে। ও, তাহলে এই ভিখিরিরা একটা বাথরুম বানাতে সরকারি সহযোগিতা নিয়েছে। হে ঈশ্বর, এখন তো দেখছি আমার ভাগ্যটাই খারাপ। কি হলো বৌদি, তুমি যাবে না? তাহলে তাড়াতাড়ি চলো। মানে আমাদের শৌচালয় সেই বাগান বাড়িতে, মানে অনেকটাই দূরে। এখন হাতে সময় নিয়ে যেতে হবে। হ্যাঁ, একটু ভাঙাচোরা দরজা হতে পারে, কিন্তু মোটামুটি চাপাচুপি দিয়ে পটি সারা যায়। হে ঈশ্বর, এবার আমি কি করব? আমি বাড়িতে কত আলিশান বাথরুম ইউজ করতাম, আর এখানে নাকি আমাকে ভাঙাচোরা বাথরুম ব্যবহার করতে হবে। আমি আর পারছি না। কি হলো বৌমা, তুমি চুপ করে রইলে যে? না না, ও কিছু না, আমাকে ওখানেই নিয়ে চলুন। এইভাবে চাঁদনি তাদের সেই ভাঙাচোরা শৌচালয়ে যায়। এরপর চাঁদনি আবারও বলে, আচ্ছা, ঘরের মধ্যে খাট পালং কিছুই তো দেখতে পাচ্ছি না, তা আমি বসবো কোথায়? আরে বৌমা, সে নিয়ে তুমি চিন্তা করো না, আস্তে আস্তে সবকিছুই হয়ে যাবে। এখন আমাদেরকেই মেঝেতেই থাকতে হয়, আর তুমিও আজ থেকে মেঝেতেই থাকবে। ঈশ্বর, তুমি আমাকে আর কত কি দেখাবে? আমি কি এমন দোষ করেছিলাম যে আমার সাথে এরকম ঘটছে? এরপর চাঁদনি এভাবেই বলতে থাকে। এরপর সকলেই যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। এদিকে চাঁদনি ঘরের মধ্যে দরজা লাগিয়ে রেস্ট নিতে থাকে। কিছুক্ষণ পর তার শাশুড়ি দরজা খটখট করতে থাকে এবং বলেন, আরে বৌমা, তুমি দরজা লাগিয়ে কি করছো? দরজা খোলো। ও বৌমা, কোথায় গেলে গো? আরে মা, আমাকে একটু শান্তিতে শুতেও দেবেন না নাকি? একই তো এখানে খাট পালং কিছুই নেই, মেঝেতে শুতে হচ্ছে, তার উপরে আপনি এসে বিরক্ত করছেন। আরে ঘরের মধ্যে দরজা লাগিয়ে দিলে কি করে হবে? এখন আমাদের একটাই তো ঘর, আর তাছাড়া এখন আমি রান্না করব। কি একটা ঘর মানে? আপনারা সকলে একসঙ্গে একই ঘরে থাকেন আর রান্না করবেন মানেটা কি? হ্যাঁ, তোমায় আর বলছি কি, ওই দেখো ঘরের কোণে আমাদের চুলা রাখা আছে, আমরা এখানেই রান্না করি, আর রান্না হয়ে গেলে ঘরের কোণে রেখে দিই। হে ঈশ্বর, এটা ঘর না জাদুর বাক্স? আমি কিছুই বুঝতে পারছি না, কিছু না কিছু বেরিয়েই যাচ্ছে। হ্যাঁ বৌদি, ওরকমই কিছু ভাবো। আমাদের এই ছোট ঘরে আমরা সব কিছুই করি, আর এতে করে আমাদের কিছুই অসুবিধা হয় না। চাঁদনি তার ননদের কথা শুনে কাঁদতে থাকে এবং কাঁদতে কাঁদতে বলে, বাবা, এ তুমি আমাকে কোথায় ফেলে দিয়ে গেলে? আমি এখানে এক মুহূর্তেও থাকতে পারছি না বাবা, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি বিয়ের আগে কত আলিশান জীবন কাটাতাম, আর এখানে এসে এভাবে জীবন অতিবাহিত করতে হচ্ছে। আসলে চাঁদনি ঠিকই বলছিল। সে শহরের একমাত্র নামকরা ব্যবসায়ী প্রতাপ সিংহানিয়ার একমাত্র কন্যা ছিল। চাঁদনির জীবনযাত্রা খুবই আলিশান ছিল। ধনী পরিবারের একমাত্র মেয়ে হওয়ায় চাঁদনি একটু অহংকারী প্রকৃতির হয়ে উঠেছিল। সে বড় ছোট কিছুই মানত না। এমনই একদিন চাঁদনি ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠে সে তাদের কাজের লোক রবিনকে বলে, এই যে রবিনদা, তুমি এখানে বসে বসে ব্রেকফাস্ট করছো? কটা বাজে খেয়াল আছে? আর আমায় এখনো বেডটি দাওনি কেন? দিন দিন তোমার প্রচুর সাহস বেড়ে যাচ্ছে কিন্তু।
দিদিমণি, আসলে আপনি ঘুমাচ্ছিলেন, আর আপনি তো সবসময় বলেন যে আপনি ঘুমোলে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, তাই আপনাকে তুলিনি। চুপ কর, আবার মুখে মুখে কথা বলছিস। এই যে আরাম করে বসে বসে খাচ্ছিস, আজ থেকে তোর খাওয়াই জুটবে না, কারণ তোকে আর কাল থেকে কাজে আসতে হবে না। বেরিয়ে যা এক্ষুনি। দিদিমণি, এই গরিবের উপরে দয়া করুন, আমার উপরে এত নিষ্ঠুর হবেন না। এখন আমার এই কাজটা চলে গেলে আমি না খেতে পেয়ে মারা যাব, তা দয়া করে আপনি আমাকে কাজ থেকে বের করে দেবেন না। দূর থেকে প্রতাপবাবু রবিনের উপর করা চাঁদনির ব্যবহার দেখছিলেন, যেটা দেখে তিনি খুবই রেগে যান এবং বলেন, এই যে চাঁদনি, তুমি কার সঙ্গে কিভাবে কথা বলো সেটা তুমি নিজেও জানো না। যেখানে আমি আজ পর্যন্ত রবীন্দার সঙ্গে এরকম কথা বলিনি, আর তুমি কিনা তোমার রবীন কাকার সঙ্গে এরকম কথা বলা সাহস কোথা থেকে পাও? তুমি এখন ভুলে যেও না যে তোমার থেকে রবীন কাকা বয়সে অনেক বড়, আর তোমাকে উনি কোলে পিঠে করে মানুষও করেছেন, বুঝেছো? বাবা তুমি জানো না এ কি করেছে, আগে তুমি ব্যাপারটা জানো তারপর বলবে। এই চুপ করো, আমি সব শুনেছি, আর আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং মানে শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি। এখন যদি দ্বিতীয়বার তুমি এরকম করেছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এটা মনে রেখো। প্রতাপবাবু তাদের কাজের লোক রবিনের সামনে চাঁদনিকে এভাবে অপমান করলে চাঁদনির খুবই রাগ হয়। এরপর সে সেখান থেকে চলে যায়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। চাঁদনির ব্যবহার দিন দিন আরো খারাপ হতে থাকে। এমনই একদিন চাঁদনি রেডি হয়ে তার বাবার অফিসে যায়। সেখানে গেলে অফিস গার্ড চাঁদনিকে বলে, ম্যাডাম সরি, আপনি এভাবে অফিসের মধ্যে ঢুকতে পারেন না, আপনাকে থাই ইমপ্রেশন করতে হবে। এখন উইদাউট এন্ট্রিতে এই অফিসে সকলেরই ঢোকা বারণ আছে। কি তুমি আমাকে ঢুকতে বারণ করছো? তুমি জানো আমি কে? এই কোম্পানির মালিকের একমাত্র মেয়ে চাঁদনি সিংহানিয়া। 2 টাকার গার্ড কোথাকার, আমাকে অফিসে ঢুকতে বারণ করছিস? তুই তোর নিজের অকাত ভুলে যাস না। হ্যাঁ ম্যাডাম, সে আমি জানি, আমি এই অফিসের গার্ড, আর এই অফিসে সবকিছু আমার দায়িত্বেই থাকে, আর কে কখন ঢুকবে কখন বেরোবে সেটা আমার উপরেই দায়িত্ব আছে। ওহ, জাস্ট শাট আপ। আমি তোদের মতো 2 টাকার পাবলিকদের সঙ্গে মুখ লাগি না, ওকে? আমি এক্ষুনি বাবাকে বলে তোকে বরখাস্ত করার ব্যবস্থা করছি। চাঁদনি অফিস গার্ডকে এভাবেই ছোট বড় করে কথা বলতে থাকে। তাদের হট্টগোল শুনে অফিসের সমস্ত কর্মচারী সেখানে এসে উপস্থিত হয়, আর এসব কিছু প্রতাপবাবুও দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন, যেটা দেখে তিনি আর নিজেকে সামলাতে পারে না এবং তখন তিনি মনে মনে বলেন, না, এভাবে চলতে থাকলে হবে না, এতে করে একদিন আমার মেয়ে আমার মান সম্মান সবই ডুবিয়ে দেবে, তাই এখন এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। চাঁদনির ব্যবহারে ক্ষুব্ধ হয়ে চাঁদনির সঙ্গে তার অফিসের গার্ডের ছেলে গৌতমের সঙ্গে বিয়ে পাকা করে দেন, যেটা শুনে চাঁদনি বলে, বাবা আমি এই বিয়ে কিছুতেই করব না, আর তুমি আমার পারমিশন ছাড়াই কি করে বিয়ে ঠিক করতে পারলে? আর এটা তুমি ঠিক করছো না বাবা। ওকে ওকে ঠিক আছে, তোমাকে বিয়ে করতে হবে না, তবে মনে রেখো তুমি যদি এই বিয়েটা না করো তাহলে আমার বিষয় সম্পত্তির একটা কানা করিয়েও তোমাকে দেব না, বুঝেছো? এবং সমস্ত সম্পত্তি থেকে তোমাকে ত্যায্য করতে বাধ্য হব। প্রতাপবাবুর মুখে কথাটা শোনা মাত্রই চাঁদনি চুপ হয়ে যায় এবং সে তার বাবার কথা অনুযায়ী রাজি হয়ে যায়। এরপর গৌতমের সঙ্গে চাঁদনির বিয়ে হয়ে যায়। এরপর চাঁদনি তার শ্বশুরবাড়ি এসে এই সমস্ত কষ্ট সহ্য করতে থাকে। এভাবেই প্রতিনিয়ত চাঁদনি নিজেকে ওই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে থাকে, কিন্তু সে নিজেকে ওই পরিবেশে যথাযথভাবে মানিয়ে তুলতে পারছিল না। এরপর এমনই একদিন চাঁদনি তার বাবাকে ফোন করে এবং বলে, বাবা তুমি আমাকে কোথায় দিয়ে গেলে? আমি কি দোষ করেছিলাম বাবা যে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? হ্যাঁ বাবা, আমি মানছি আমি হয়তো দারিদ্রতা সহ্য করতে পারতাম না, কিন্তু এখানে থেকে আমি বুঝতে পেরেছি দারিদ্রতা জীবন কত কষ্টের হয়। হ্যাঁ রে মা, আমি এটা তোকে বোঝানোর জন্যই ওখানে বিয়ে দিয়েছিলাম, আর তুই যে এখন নিজের ভুলটা বুঝতে পেরেছিস সেটাই আমার কাছে অনেক। কিন্তু বাবা এখানে একটা ঘরের মধ্যে 5 জন থাকা, এখানে রান্না করা, ভাঙাচোরা বাথরুম ব্যবহার করা, বাবা আমি আর পারছি না বাবা। এই যে মা, তুই কাঁদিস না, তোর সঙ্গে আমি কখনোই কোনো ভুল করিনি, তাহলে তুই আমার সঙ্গে আয়, আজ তোকে আমি তোর আসল শ্বশুর বাড়িতে দিয়ে আসবো। এই বলে প্রতাপবাবু চাঁদনির কাছে যায় এবং তাকে তার আসল শ্বশুরবাড়িতে নিয়ে আসে। হ্যাঁ, ওটা চাঁদনির আসল শ্বশুরবাড়ি ছিল না, আর নাইবা চাঁদনির তার বাবার অফিস গার্ডের ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। আসলে প্রতাপবাবু তার মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য
এসব প্ল্যান করেছিল। গৌতম ছিল প্রতাপবাবুর বন্ধুর ছেলে, আর চাঁদনির ননদ শাশুড়ি এগুলো ছিল কো অ্যাক্টর, যাদেরকে তিনি কিছু পয়সার বিনিময়ে অ্যাক্টিং করতে বলেছিলেন। এই সমস্ত কিছু প্রতাপবাবু চাঁদনিকে জানায়, যেটা শুনে চাঁদনিও স্বস্তির নিঃশ্বাস ফেলে। চাঁদনি এখন আর আগের মতো ছিল না। সে না তো কাউকে ছোট বড় কথা বলে অপমান করত, আর নাই বা ধনী গরিবের মধ্যে ফারাক করত, যেটা দেখে প্রতাপবাবু খুবই খুশি হয়ে যান। এরপর থেকে চাঁদনি তার শ্বশুরবাড়ির সকলকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।